তো রায় উল্টে যেতেই পারে। শুধুমাত্র দেশেই না, দেশে বিদেশে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই রায় নিয়ে। এমন কোনো মানে অনেক নিয়ে কথা হচ্ছে, ডেভিড বার্গম্যানও এটা নিয়ে বড় একটা লেখা লিখেছেন। আপনার কাছ থেকে আসলে এটা জানতে চাই যে কখনো এরকম হবে না তো, যেমন এটিএম আজহারুল ইসলামের রায় পরবর্তীতে মৃত্যুদণ্ড থেকে খালাস হয়ে গেল এবং হয়ে গেল গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস বলে আখ্যায়িত হলো। 21শে আগস্টের রায়, সেটি একদম পুরো সবাই খালাস হয়ে গেল। এরকম হয়ে যাবে না তো রায়ের যেই বিষয়গুলো, মানে ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার কারণে? মুজিবুর রহমান মঞ্জু, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে এই রাজনৈতিক মামলা যেগুলো হয় আর কি, হ্যাঁ, একটা রাজনৈতিক মামলায় আপনি যে সম্ভাবনার কথা বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো তো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ইভেন আইন পর্যন্ত পরিবর্তন হয়। কারণ রাজনীতিতেই একমাত্র মানে প্রেক্ষাপট বদলের সাথে সাথে অনেক কিছু বদলে যেতে পারে। সুতরাং এটা আমি বলবো না যে আপনাকে, যদি আমরা ইতিহাসের গত 100 বছর দেখি তাহলে দেখবো যে এটা হতেই পারে। ডক্টর জাহেদ, আপনার কাছ থেকে এই প্রসঙ্গেই জানতে চাই যে আলোচনা সমালোচনার কথা বলছিলাম দেশের মধ্যে, আমি বিশেষ করে ডেভিড বার্গম্যানের বিষয়টা বলছিলাম, যে তারটা পড়ছিলাম যে তিনি বলছেন যে ডিফেন্স বা আসামি পক্ষের আইনজীবী বেয়ার মিনিমাম করেছেন, তার আসলে আরো অনেক কিছু করার ছিল। টেলিফোন সংলাপগুলো নিয়েও তিনি সেইখানে লেখায় প্রশ্ন তুলছেন। এই আদালতটির সব পক্ষের মধ্যে একটা বায়াসনেস ছিল কিনা এই প্রশ্নগুলো তুলছেন। মানে মানে ওই যে শোক প্রকাশ করবে দেশের মানুষ, সেটি যারা আসলে মানে শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার সমর্থক, এরকম করে যেন মুজিবুর রহমান মঞ্জু যাদের বলছেন তাদেরকেও দেখা যায় না। তারা তো আসলে কেয়ারই করছেন না এবং এই ফ্লগুলোকেই তুলে ধরছেন। তাহলে মানে আপনি এখানে কিভাবে বিশ্লেষণ করবেন এই জায়গাটি? পাগল হয়ে গেছে যে তার খুব দ্রুত একটা রায় লাগবে, নির্বাচনের আগে একটা রায় দিয়ে দিতে হবে। দেখুন, দীর্ঘদিন থেকে এই আপনার এই মনে হওয়ার পেছনে আমার কাছে মনে হলো অ্যাডভোকেট তাজুল ইসলামের সেই বক্তব্যটা, যে গুম কমিশনের একটা আয়োজনে তিনি বলেছিলেন যে একটু হ্রাস করতে হচ্ছে, যার কারণে নিখুঁত ভাবে করা যাচ্ছে না, কারণ পরবর্তী সরকার এসে এই বিচারটা চালিয়ে যাবে কিনা বা বিচারটা করবে কিনা এই জন্য হ্রাস করতে হচ্ছে। তাহলে তো সরকার রায় চায়। একদম তাই, একদম তাই। এবং আমরা এনসিপি কে দীর্ঘদিন চাপ দিতে দেখেছি সরকারকে যে বিচার ভিজিবল হতে হবে এবং বিচার এর মধ্যে করতে হবে, নির্বাচনের আগে বিচার করতে হবে। মানে আপনি আইনের ছাত্রী, আপনি খুব ভালো মতো জানেন, ধরুন টেকনিক্যালি বলছি, কোন একটা পর্যায়ে হঠাৎ করে কোর্টের মনে হতে পারে না যে এটা পুনঃ তদন্ত হোক। অনেক সময় বিবাদীরা পুনঃ তদন্ত চায়, কোর্ট কনভিন্সড হয়ে না এই তদন্তে হবে না, নতুন তদন্ত করে নিয়ে আসো, হতে পারে। এভরিথিং ইজ পসিবল। আমাদের অনেক বিখ্যাত মামলায় এই ঘটনা ঘটেছে। তো এখন কিভাবে বলা যায় যে এর মধ্যে রায় দিয়ে দিতে পারবো? আর জনাব তাজুল ইসলাম যে কথা বলছেন বা এনসিপিও যা বলছে, এটাও আমার কাছে একেবারে কনভিন্সিং মনে হয় না। কারণ শেখ হাসিনার বিচার অন্যরা করবে না, আমি করে যেতে হবে, এই জন্য আমি এটা না যুক্তি খুঁজে পাই না। সেটা করতে গিয়ে এখন সমস্যা যেটা হলো, বার্গম্যান যে কথাটা ডেইলি স্টারে লিখেছেন গতকাল, আর উনি প্রথম আলোতেও লিখেছেন, ডেইলি স্টারের কথাটা আমার ক্লিয়ারলি মনে আছে, যথেষ্ট কনভিন্সড হওয়ার মতো যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ সাক্ষ্য সবই আমাদের হাতে ছিল। এখন বিচারটা আসলে একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে এখন প্রশ্ন তৈরি করে কি দাঁড়ালো, আমাদের এই শক্ত জিনিসগুলো প্রশ্নের মুখে পড়লো। যথাযথভাবে ডিফেন্ড না করেন, যদি ডিফেন্ড করলে হয়তো এই বিষয়গুলো আসতো, মানে এই প্রশ্ন যখন আসবে তখন তো এটাই, এই বিষয়গুলো উঠে আসবে না যে তাকে তো ডিফেন্ডই করা হয় না। শুধু সেটা না, ওয়েল ডিফেন্ড হলেও প্রশ্ন আসতো। কারণ হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির বিচার আসলে আপনি করতে পারেন কিনা, এটা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি কখনোই কোনো আসামির অনুপস্থিতিতে ফাইনাল ট্রায়ালটা করতে পারেন না, কোনোভাবেই পারেন না, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ধরছে না, তার চার্জ কনফার্মেশন পর্যন্ত। ইন সাম সিলেক্টিভ কেসেস আপনি এটা করতে পারেন, তাও সব ক্ষেত্রে না। চার্জ কনফার্মেশনও আসামির অভিযুক্তের প্রেজেন্সে হতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমি যেটা ঘেটে দেখেছি। আর মেইন ট্রায়াল তো হতেই পারে না। সুতরাং আপনি খুব ভালো মতো করলেও এই প্রশ্ন থাকতো ইন্টারন্যাশনালি, কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার প্রশ্ন ছিল। আর সেটার পরও আমরা এটা করছি এবং যেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, আমি জানি না কেন উনি এটা করলেন। উনি যখন ব্রিফ করছিলেন, উনি মামলায় হেরেছেন, যিনি ডিফেন্স লয়ার, ওনার মনে খুব খারাপ বলে উনি হাসছেন। এই হাসিটা মানে ওনার ভেতরের খুশি বেরিয়ে পড়ছে এই রায়ের জন্য, এটা প্রকাশিত হলো। এবং এগুলো যারা ব্যবহার করার তারা করছেন এবং আরো একটা বিষয় কিন্তু ব্যবহৃত হচ্ছে ডাক্তার জাহেদ, ওই যে আদালতের মধ্যেও সেই কথোপকথন, আদালতের সাথে মানে বিচারকের সাথে যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছে সেটাও তো ব্যবহৃত হচ্ছে, সেটাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে কেমন লয়ার। জি জি, খুবই গাছাড়া হয়েছে। এবং বার্গম্যান আরেকটা প্রশ্ন তুলেছেন, সেটা হলো এই মামলা যে একটা আন্তর্জাতিক অপরাধ, এই যে এই ধরনের অপরাধ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নিয়ে কাজ করার মতো উনি কম্পিটেন্ট লয়ার, ওনার সময় কম পেয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, এটুকুই বলে আমার খুবই অবাক লেগেছে এটা।
উনি খুঁটিনাটি দেখেছেন, ডেইলি স্টারে উনি গতকাল দেখিয়েছেন যে উনি যখন প্রসিকিউশনের পেপার সাথে পেয়েছেন তার 1.5 মাসের মধ্যে হিয়ারিং শুরু হয়েছে। বলে এইসব ক্ষেত্রে একটা খুব বেসিক বিষয় হচ্ছে উনি এটা সময় চাইবেন, সময় আদালত দিক না দেখে যে ডিফারেন্ট দিক, উনি চাইবেন যে 1.5 মাসের মধ্যে প্রিপারেশন সম্ভব না, যিনি আগে কোনোদিন এ ধরনের মামলা লড়েন নাই তার জন্য 1.5 মাস কোনো সময়ই না, কিন্তু উনি সেটাও চান না। তো খুব গ্রসলি, খুবই অবহেলার মাধ্যমে এটা করা হয়েছে। আমি খুবই মন খারাপ করি যে এটার কোনো প্রয়োজন ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল না, অহেতুক একটা বিতর্ক তৈরি করা হলো এবং এটা আমাদেরকে তাড়া করবে। ডক্টর ইউনূসের সময় একটা বিচার নিয়ে প্রশ্ন কেন উঠবে বা এত বেশি গ্রস প্রশ্ন কেন উঠবে সেটা আমরা বলতে চাই। আর ডেভিড বার্গম্যানের মতো মানুষ যিনি এর আগের ট্রাইব্যুনালটাকেও চ্যালেঞ্জ করে গেছেন ক্রমাগত, উনি ওনার জায়গা থেকে যখন এই প্রশ্নগুলো তোলেন এটাকে আমাদের কগনিজেন্সে নেওয়া উচিত হবে, অন্তত ভবিষ্যতে আমরা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকি। জি, যেটা মুজিবুর রহমান যে আপনারও আরেকটুখানি মন্তব্য এখানে শুনতে চাইবো, যে ধরেন প্রসিকিউটর আমাদের এখানে মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আমরা এর আগেও বলতে শুনেছি, রায়ের পরে প্রতিক্রিয়াও বলতে শুনেছি যে এটি কোনো প্রতিহিংসার বিচার নয়। মানে এই কথাটি বারবার তিনি বলছেন। আমরা দেখছি যে রায়ের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যুদ্ধাপরাধের বিচারে আওয়ামী লীগের সময় যেটি হয়েছিল সেটিতে ন্যায় বিচার হয়নি, এটিতে ন্যায় বিচার হয়েছে, এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। মানে এই কথাগুলো বারবার বললেও একটা বিষয় আসে কিনা, মানে তাদের পক্ষ থেকে বারবার, যেখানে আসলে অভিযোগটা এরকম আসছে যে আসামি পক্ষ রাষ্ট্রপক্ষ সবকিছুর মধ্যেই জামাতের নিয়ন্ত্রণ আছে, এই কথাগুলো যখন আসছে, সেই টবি ক্যাডম্যান যিনি আগের আমলে মানে সেই যুদ্ধাপরাধের বিচার চলার সময় তখনও তিনি আলোচিত হয়েছিলেন, তিনি এখন এই ট্রাইব্যুনালের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, মানে সব মিলিয়ে এই কথাগুলোরও একটা ইম্প্যাক্ট থাকে কিনা। এখন এখানে যেহেতু আপনার আসামি পক্ষ অনুপস্থিত, যেটা আরো জাহেদকে আমি আরেকটু সংশোধন করে দিই ডাক্তার জাহেদকে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার কিন্তু এই ট্রাইব্যুনালই হয়েছে। আপনার মনে থাকার কথা চৌধুরী মাইনুদ্দিন। না না না, আমি আন্তর্জাতিক না হাসিনার স্ট্যান্ডার্ড মেলাবো কেন, আমি বলছি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটার কথা। না, আন্তর্জাতিক একটা লোক যদি পালায় থাকে এবং পালায় থাকাটা তাকে পাওয়া যাচ্ছে না, বিষয়টা তেমন না। সে তো আপনার মানে ভিজিবল আছে, ভিজিবল হয়ে সে কোর্টে সারেন্ডার করছে না। আপনি এই জন্য কি আমি তাহলে বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে। বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় আছে আইসিসি কি জানে না? আছে তো, ওর বিরুদ্ধে তো চার্জ, কনভিন্সিং চার্জ হয়েছে, ওর ট্রায়াল তো শুরু হয় নাই, কারণ নেতানিয়াহুকে আইসিসিতে পাওয়া যায় না। আপনি যেগুলো দিচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের আইসিসির জায়গাটা। না মঞ্জু ভাই, এক মিনিট আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে দর্শকরা বুঝতে সমস্যা হবে না। আমি কিন্তু আপনাকে তখন বলি না, আপনি একটু ওয়েট করেন, আমি একটু বলা শেষ করি, ঠিক আছে? না, আপনি আমাকে মিসকোট করছেন মঞ্জু ভাই, আপনি আমাকে মিসকোট করছেন। না, মিসকোট করছি না তো, আমি উদাহরণ দিচ্ছি, মিসকোট করছেন মঞ্জু ভাই। আমি আবারও বলি, এই ট্রাইব্যুনালে হয়েছে কি হয় না সে আলাপ করি নাই, আমি বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না, আমরা করছি, তাই তুলবে এটা বলছি। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে এখন প্রশ্ন করি চৌধুরী মাইনুদ্দিনকে যখন ইন অ্যাবসেন্সিয়া ফাঁসি দেওয়া হয়েছে তখন কি আপনি এটা তুলছিলেন প্রশ্ন? এটা না, আমরা কোর্টের বিরুদ্ধে, ওইটা পুরো কোর্টের বিরুদ্ধে। না, কি বলেন? ইন অ্যাবসেন্সিয়া না মঞ্জু ভাই, যারা প্রেজেন্টে, যাদের প্রেজেন্সে বিচার হয়েছে আমরা সেটাই নাকচ করছি, সেই বিচারই নাকচ করছি আমরা। জাহেদ, আপনাকে আমি বলি, আপনার এই যে আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনি শুনতে পারেন না, ছেনছেনিয়ে ওঠেন। আপনি একটু শুনেন আগে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি পরেও তো বলতে পারতেন যে আমি আপনাকে মিসকোট করেছি, এটা সমস্যা নেই, আপনার অস্থির হওয়ার দরকার নেই, সময় আছে। আমি দেখছিলাম যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো তারাও আসলে একটু শেষ করি, আমি একটু শেষ করি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব তো হচ্ছে, আমি তো আপনাকে বলছি যে শেখ হাসিনা যদি কালকে এসে আপিল করে তাহলে কার ইন অ্যাবসেন্সিয়া বিচারটা হবে বলেন? আমি আপনাকে প্রশ্ন করছি। ধরেন আগামীকাল যদি শেখ হাসিনা এসে সারেন্ডার করে, সে আপিল করে, বিচারটা আবার হবে না? হবে কিনা বলেন? অবশ্যই। তাহলে ইন অ্যাবসেন্সিয়া বিচার তো হচ্ছে না। আপনি ইন অ্যাবসেন্সিয়া বিচারটা করতে বাধ্য হয়েছেন কেন? না, হয় নাই, হবে তো। শেখ হাসিনা যদি কালকে এসে আপনি যদি জানেন যে শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা যদি আপনাকে বলে থাকে আসবে না, তাহলে তো আসবে না। আর যদি আপনার সাথে যোগাযোগ না থাকে তাহলে তো আমি তো মনে করি আসা উচিত। আপনাকে বলেছেন যে উনি আসবেন? জি, আপনাকে কি বলেছেন যে উনি আসবেন? না, শেখ হাসিনা তো মানে তিনি যদি ন্যায় বিচার পেতে হয়, যারা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সিস্টেমে, তার তো আসা উচিত। আপনি কি মনে করেন না তার আসা উচিত? নিশ্চয়ই বিচার প্রক্রিয়া ফেস করা উচিত। নিশ্চয়ই ডাক্তার জাহেদও মনে করেন যে শেখ হাসিনার আসা উচিত
এবং তার অ্যাবসেন্স, তার প্রেজেন্সেই আমরা বিচারটা দেখতে চাই, এবং তার প্রেজেন্সেই তার কি আর্গুমেন্ট আছে সেটা শুনতে চাই। আমার নিজেরও শোনার ইচ্ছা আছে, কিন্তু ঠিক সেই আছে? শোনার যে ইচ্ছাটা আছে, আমাদের যে শোনার যে ইচ্ছাটা আছে যে আসলে কেমন করে হলো বা তার ডিফেন্সে তিনি কি বলতে চান, সেটিকেও তো খুব শক্ত করে সেই ইচ্ছাটার জন্য তো আদালতের প্রক্রিয়াটা কি হলো। কারণ জেনাই খান পান্না তিনি লড়তে চেয়েছিলেন শেখ হাসিনার মামলায়, যিনি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বললে পরিচিত মুখ, তাকে তো দেওয়া হলো না দাঁড়াতে। না, কোনো নাম না জানা, মুখ না চেনা এমন একজন ব্যক্তি দাঁড়ালেন ডিফেন্স না, লয়ার হিসেবে। ওনার পক্ষে ওনার জেডাই খান পান্না তো, এটা আপনি তো জানেন, জেডাই খান পান্না কিন্তু হতে চেয়েছিলেন, এই ট্রাইব্যুনালের চিফ হতে চেয়েছিলেন। এখন এগুলো তো ধরেন ভেতরের কথা না জেনে বাইরের একটা জিনিস দেখলেই তো আর হবে না। জেডাই খান পান্নাকে যখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয় নাই, তখন উনি নানা ধরনের সিন ক্রিয়েট করেছেন। এবং জেডাই খান পান্না, আপনি জানেন যে এটার উপর ক্ষুব্ধ হয়ে উনি নানা ধরনের পরিস্থিতি তৈরি করেছেন, সেটা আলাদা ইস্যু। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, কিন্তু আমরা যেটা জেনেছি এটা হয়তো ভেতরের খবর, বাইরের খবর হচ্ছে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন, এটি প্রকাশ্য তিনি আনুষ্ঠানিকভাবে। ভাই, উনি যখন ডেট শেষ হয়ে গেছে তখন উনি বলেছেন, এটা আপনার জানা থাকার কথা। এটা হঠাৎ কিন্তু করে উনি আইনজীবী বলেছেন পরিবর্তন যে কোনো সময় কিন্তু হওয়া সম্ভব, এটি এমন কোনো বিষয় না যেটি একদম পরিবর্তন অযোগ্য। আইনজীবী একজন হলে যে কোনো পর্যায়ে আমরা ফাইনাল হওয়ার আগেও আইনজীবী পরিবর্তন হয়। আপনাকে মনে রাখতে হবে আইনের বিষয়টা আইনের দৃষ্টিতে চলবে। এখন ধরেন উনি শেখ হাসিনা পলাতক, একজন পলাতকের পক্ষে কেউ আইনজীবী হতে পারে কিনা আমি জানি না। স্টেট যাকে দিতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু একজন পলাতক আসামির পক্ষে, খুনির পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আইনজীবী দাবি করতে পারে কিনা এটা আমি জানি না, এটা নিয়মটা জানতে হবে। কথা বুঝছেন? মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। ওই যে আগামীতে দেখেন, আগামীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, আইনমন্ত্রী হবেন, সেটা হবে কাদের থেকে? এই বিএনপি, জামাত, এনসিপি এদের থেকেই হবে, এবং এরা সবাই অনেক অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে। ফলে তখন কিন্তু প্রতিহিংসা, প্রচন্ড ক্ষতিগ্রস্ত ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। সেটা অত প্রচন্ড না, ঠিক আছে? ওটা অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না। ধরেন আপনি যদি দেখেন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না যতটুকু ক্ষতিগ্রস্ত আপনার ধরেন ওই যে বাবর সাহেব, ঠিক আছে? আপনি যদি দেখেন যে এখন আসিফ নজরুল সাহেব যতটুকু ক্ষতিগ্রস্ত, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন যে ব্যারিস্টার আরমান বা এই টাইপের যারা আছে। সুতরাং আগামী দিনে এই টাইপের লোকেরা যখন ক্ষমতায় আসবে, তখন দেখবেন যে তখন মনে হবে, তাহলে কেন সেই বিশ্বাসটা চিফ প্রসিকিউটর সাহেবই রাখতে পারলেন না? কেন বললেন যে সামনের দিনে বিচার চলবে কিনা এই জন্য হ্রাস করতে হচ্ছে, যার কারণে এমনকি বিচারটা নিখুঁতভাবে নাও করতে পারেন? এই বক্তব্যটা চিফ প্রসিকিউটরের। আমি আপনার কাছে আবার আসি, এই প্রসঙ্গটা। ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত বিচারের জন্য। ট্রাইব্যুনালের পদ্ধতিই হচ্ছে যে যাতে ডকুমেন্টস গুলো হারিয়ে না যায়। আপনি তো জানেন যেখানে অনেক ডকুমেন্টস লুকিয়ে ফেলা হয়েছে, করা যাচ্ছে না, তা সত্ত্বেও দ্রুত করতে হচ্ছে, কারণ আগামী সরকার এসে সেটি চালায় কিনা। আমি জাস্ট তাকে কোট করছি, আপনি বললে আমি একদম লাইন বাই লাইন কোট করবো। আমি ডাক্তার জাহির আপনার কাছ থেকে আপনি কিছু বলতে চাচ্ছিলেন, যোগ করতে চাচ্ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জুর প্রসঙ্গে, সেটি বলেন, তারপর আমি প্রশ্নটি করবো। হ্যাঁ, আমার কথা মিসকট করা হচ্ছে, আমি একটু বলি। মানে উনি একদম বললেন যে আমি রীতিমতো মানে যারা আছে তাদের দুঃখে আছে, কষ্টে আছে, তাদের সেই সব দুঃখকে সম্মান জানিয়ে বলছি, এবং মঞ্জু ভাই মনে করছেন যে এটা একটা পরিকল্পিত ভাবে আমি এগুলো করছি। আমরা যখন বলছি যে এটাকে অহেতুক আমি কেন প্রশ্ন তৈরি করছি, ধরুন মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এখন মানে ওনারা একটু আইন টাইন কম বোঝে নিশ্চয়ই, সেজন্য ওনারা ইন অ্যাবসেন্সিয়া বিচার পছন্দ করেন না। না পেলে আমি কেমনে বিচার করবো, তো আমি ইন অ্যাবসেন্সিয়া বিচার করে ফেলি। খুবই কমন কাণ্ড জ্ঞানের ব্যাপার, এবং আইসিসির ওই কাণ্ড জ্ঞানটা নাই যে তারা না আসলে আমি বিচার করব না। তাই তো ব্যাপারটা দাঁড়ালো, সারা পৃথিবী মিলে এরকম একটা কোর্ট করেছে যাদের এইটুকু কাণ্ড জ্ঞান নাই, যে যাদেরকে আইসিসিতে আনা হয় সব বিরাট বিরাট ক্রিমিনাল। না আনতে পারলে আমি বিচার করব না, তাদের তো কাণ্ড জ্ঞান থাকা উচিত ছিল যে না, ও যাকে আমি পারবো না তাকে তার ইন অ্যাবসেন্সিয়া বিচার করে ফেলবো। তো আমরা এটাকে আবার যুক্তি হিসেবে দেখাচ্ছি। কারণ কি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, চোরের কথা বললেন মঞ্জু ভাই, চুরি টুরি না, 100 খুন 1000 খুনও কেউ কন্ট্রাক্ট কিলার করা, আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বিশেষ ধরনের অপরাধ। এই অপরাধটার বিচার নিয়ে কথা। আচ্ছা, ইন অ্যাবসেন্সিয়া বিচার আমরা করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে। তো এরপর কি করার কথা ছিল? যেহেতু শেখ হাসিনা প্রেজেন্ট না, তিনি তার লয়ার দিতে পারেন নাই, তখন উচিত ছিল আমরা এমন লয়ার দেয়া যিনি সিরিয়াসলি ফাইট করবেন, যিনি এফিশিয়েন্ট। কারণ ওই তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেহেতু আমরা এটা মানি নাই,
সেটার জন্য আমাদের আরো বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। আমরা ফাজলামো করেছি গিয়ে। ডাক্তার জাহিদ, আপনি এখন বাধা দিচ্ছেন, আপনি এখন বাধা না, দিচ্ছেন। এই যে আমি যে এখন বাধা দিচ্ছি না, এটা আপনাকে জানাই দিচ্ছি, আমি পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তো উনি করলেন এইটা, কথা দরকার ছিল আমাদের খুবই সিরিয়াস ধরনের কোন একজনকে দেয়া। আচ্ছা, 2 নম্বর কথা, যেটা এখানে পান্নার কথা আসলো, সরকার যাকে দেবেন তার ব্যাপার। সরকার যেটা এখানে পান্নাকে দেন নাই কেন? দিতে পারতেন, কারণ আমরা তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট জানি, দিলে এই ধরনের অভিযোগ কমানো যেতে পারতো। সরকার জানিয়েছে টাইম শেষ হয়ে গেছে, যিনি আছেন তাকে না, তার সাথেই আরেকজনকে দেয়া যেতে পারতো, সিরিয়াসলি দেয়া যেতে পারতো। আরেকটা কথা আমি একটু বলি, মঞ্জু ভাইয়ের বক্তব্যের মধ্যে এটা ছিল, যেটার মধ্যে এক ধরনের পলিটিক্যাল অবস্থান। আমার একটা বিচার যখন এই সংক্ষুব্ধ মানুষের কথা মাথায় রেখে একটা বিচার করে শেষ করে ফেলতে হবে, এই সেন্স অফ আর্জেন্সি তৈরি হয়, সেটা খারাপ। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, এই তাড়াহুড়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, কিছু বিচার তো তারপরে শেষ পর্যন্ত পরে যাবে, তো কি হবে একটু খেয়াল করি। প্রতিহিংসার রায় বিএনপি জামাত দিতে পারে বলে মঞ্জু ভাই বলছেন, তো এখন তো মৃত্যুদণ্ডই দিয়ে দিল, এর চেয়ে বেশি কি রায় হইতো পরে? কি রায় হইতো? ওনাকে 100 বার ফাঁসি দিত একটার জন্য, মৃত্যুদণ্ডই তো দিয়ে দিল। তাহলে কি দাঁড়ালো যে বিএনপি বা জামাত বা আর কেউ আরো বেশি প্রতিহিংসা, আরো খারাপ রায় কি হতে পারতো আমি আসলে জানি না। এবং এই ট্রাইব্যুনালের আরো অনেকগুলো মামলা তো নির্বাচনের পরে চলে যাবে, তখন কি হবে তাহলে? এগুলো প্রত্যেকটা আসলে খোঁড়া যুক্তি। আমি আসলে অবাক না, হচ্ছি এটা কিন্তু দেখে যে মুজিবুর রহমান মঞ্জু এটা বলছেন যে প্রতিহিংসা রায় করলে তারা করতে পারেন, কিন্তু চিফ প্রসিকিউটর সাহেব বলছেন যে তারা হয়তো করবেন কিনা, বিচারটা চালাবেনই কিনা, সেখানে আমি সেটা বলছি না, আমি মঞ্জু ভাইয়ের কথাই বলছি আবারও, যে মঞ্জু ভাইয়ের কথায় প্রতিহিংসার রায়, ধরলাম কথার কথা, এখন মৃত্যুদণ্ড হয় নাই, শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, বিএনপির লোকজন আসলে, জামাতের লোকজন আসলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতো, কিন্তু মৃত্যুদণ্ডই দিয়ে দিলেন। প্রতিহিংসার রায় এর চেয়ে আর বেশি কি হইতে পারতো? এই মঞ্জু ভাইয়ের কথা খণ্ডন করার জি জি বলি, বিচারের সাথে যখন আপনি এই যুক্তিগুলো আনেন, বিচারের মতো করে চলা উচিত। এখানের মধ্যে কেউ আহত নিহতরা দ্রুত রায় চায় কিনা, পরে বিচার হবে কি হবে না, এগুলোকে যখন যুক্তি হিসাবে আনা হয়, প্রবলেম হয়। এজন্য বলছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অবশ্য আমাদের অনেকের এখন অ্যামনেস্টি ভালো লাগবে না, আমরা একসময় অ্যামনেস্টি আর হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম, সেখান থেকে ডোবানোর জন্য। অ্যামনেস্টি মৃত্যুদণ্ডের বিষয়টাকে আমি সরিয়ে রাখি, কারণ এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমি বাংলাদেশে যেহেতু আছে, আমি এটাকে নিয়ে ডিবেট গ্রহণ করি না। ইন অ্যাবসেন্সিয়া বিচারের কথা বলেছে এমনেস্টি, ঠিক একই জিনিস লিখেছে যে এখানে ডিফেন্স লয়ার অত্যন্ত দায়সারা ভাবে এটা করেছে। আমি এটাকেই তুলতে চাইছি। আমি এটুকু বলে শেষ করি মন্ত্রী ভাই, আমার বক্তব্যটা হচ্ছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি না, আপনি যতই কাণ্ড জ্ঞানের যুক্তি দেন, ইন্টারন্যাশনালি এটা একসেপ্টেড না, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মতো কোনো অপরাধের বিচার ইন অ্যাবসেন্সিয়া হতে পারে। তো আমরা যেহেতু সেটা করছিও, আমাদের উচিত ছিল ডিফেন্স লয়ারের ব্যাপারে খুবই সিরিয়াসলি, খুবই মেটিকুলাসলি স্টেপ নেয়া, এবং এতে বিচার যদি দীর্ঘায়িত হয় হতো। শারমিন, আপনি এটা বুঝবেন না, আপনি যেহেতু ছিলেন না, আপনার গায়ে যেহেতু আঘাত লাগে না, আপনি সেই দুঃখটা বুঝবেন না। আপনি বলেন, জাহিদ কি এখন বলবে যে গণভবন আক্রমণ করা সঠিক হয় নাই, এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয় নাই? জাহিদ কি সেটা বলছেন কখনো? বলবেন? সেটা তো আসলে আদালতের বাইরে, সেটা তো আদালত। হ্যাঁ, না না না, আপনারা এই যে নানা ধরনের ঘোরপ্যাচ দিচ্ছেন না আপনারা, এটা আপনারা দিতেই থাকবেন। এটা আপনারা ঘোরপ্যাচ দিবেন। জাহিদ, আমাকে একটু বলতে দেন প্লিজ। বলেন বলেন। আমি এই জন্য বলছি, আপনার সাথে আমার কখনো মিলবে না। ওই যে বলছে না যে আপনার সাথে কখনো মিলবে না, আপনি পত্রিকায় কলাম লিখেই আপনার দায় সেরেছেন, ঠিক আছে? সুতরাং এটা মনে রাখতে হবে যে যে ক্ষতি হয়েছে, যে হারিয়েছে, যে সেদিন নেমে আপনার গণভবন ঘেরাও করতে গিয়েছে, তার সাথে শারমিন বা ডাক্তার জাহিদের কখনো মিল হবে না। মানে আমি খুব অবাক হচ্ছি, আমি মঞ্জু ভাইকে অনেকদিন থেকে চিনি, অনেক টক করেছি, আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে আজকে টক করছি কিনা আমার এই সন্দেহ মাথা চাড়া দিল। মানে বিচার প্রশ্নটা কোথায়? মানে হয় ওনার আবেগকে আমি ধরতে পারি, উনি গুলি খেয়েছেন, এই জন্য ইমোশন থাকছে না, আপনি আবেগ ধরতে পারেন না জাহেদ, আপনি আবেগ ধরতে পারেন না, পারি। শোনেন, আমাকে বাধা দিয়েন না, আমি একটু বলি। কিন্তু আবার আমরা না একটা রাষ্ট্র তৈরি করেছি, এটা কতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছি আসলে এই কারণেই, যে আমরা এই আবেগের বশবর্তী, অনুরাগ বিরাগ না হয়ে, আমরা যে অ্যাকিউজড, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের অ্যাকিউজদেরও আমরা ন্যায় বিচার করতে চাই। একটা বিচার কিন্তু প্রতিহিংসার বিষয় না। মঞ্জু ভাইয়ের প্রতিহিংসা থাকার কারণ আছে, দিনের শেষে তিনি একজন মানুষ, তিনি অত্যন্ত ভদ্র শান্ত একজন মানুষ, অনেকদিন থেকে জানি, কিন্তু তিনি মানুষ। আমি দেখছি তার মধ্যে একটা মারাত্মক প্রতিশোধ পরায়ণতা আছে, প্রতিহিংসা আছে, এটা মঞ্জু ভাই থাকতেই পারে।
কিন্তু একটা রাষ্ট্র যখন একটা বিচার করতে যায়, রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান যখন বিচার করতে যায়, তিনি এই সংক্ষুব্ধ মানুষের ক্ষোভকে আমলে নেবেন না। আমি আবারও বলছি, ক্ষোভকে আমলে, এটা যত আহত আছে, যত নিহত আছে, মঞ্জু ভাই বলবেন যে আপনি এগুলো বোঝেন না, আপনি এভাবে বলবেন, তাহলে ভাই রাষ্ট্র টাস্ট্রের দরকার নাই। ওই যে গণভবনে যেভাবে হয়েছিল, গণভবন আর উনি এটাকে যখন প্যারালাল করছেন যে জনগণ গণভবনেই বিচারটা করে ফেলতে চেয়েছিল, ইয়াস করে ফেলতে চেয়েছিল, করে ফেলতো সেদিন, সেটাকে যখন উনি কোর্টের প্যারালাল করেন যে টু সাম এক্সটেন্ট, আমি খুবই হতাশ আসলে। না না জাহেদ, আপনি কিন্তু বারবার প্যাঁচ লাগান, আমি কিন্তু সেটা বলি না। না না না, আমি একটু রিডিং বিটুইন লাইনসও বুঝি মঞ্জু ভাই, আমি একটু বুঝি মঞ্জু ভাই, আমাকে শারমিন, আমি কিন্তু শারমিনের কথা প্রসঙ্গে বলেছি। না আপনি আবার বলেন, আপনি বলেন না, আপনি আবার বলেন। শারমিন যখন বলেছে যে তখনই করে ফেলতো, তখনই আমি বলেছি। না না, এটা একটু বলি আপনাকে। সো আপনি বলছেন যেহেতু আপনি সংক্ষুব্ধ, যেহেতু আরো 1400 মানুষ মারা গেছে, যেহেতু 25,000 আহত হয়েছে, তাদের জায়গার দিকে তাকিয়ে রায়টায় দিতে হবে, ব্যাপারগুলো এরকম দাঁড়ালো, সুতরাং এটা ফাস্টার হতে হবে। আমি এই মারাত্মক সংকটের মধ্যেও এখন আপনি বলবেন যে আপনি যেহেতু গুলি খান নাই আপনার এরকম মনে হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে ধরে যখন কোর্টে পিটাইছে, আমি কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছি, চটথাপ্পড় দেওয়ার বিরুদ্ধে কথা বলেছি। হ্যাঁ বলতে পারেন তাহিদ আপনি তো গুলি খান নাই, আপনি শুধু কলাম লিখছেন, টকশো করছেন, তাই আপনার গায়ে লাগে না। আমি যেহেতু গুলি খেয়েছি, তাই আওয়ামী লীগের কাউকে কোর্টে নিয়ে যদি যখন পিটায়, আমি সঠিক মনে করি। আপনি এটা বলেন নাই, কিন্তু এটা যুক্তি হতে পারে। আপনি এভাবে যুক্তি দিচ্ছেন, আপনি যেটা করছেন এটা অ্যাডহমিনাম, ব্যক্তিগত আক্রমণ করছেন। আপনি কত রোল প্লে করেছেন সেটাকে সামনে এনে, মঞ্জু ভাই এক মিনিট, আমাকে একটু কথা বলতে দেন। আপনি কত রোল প্লে করেছেন সেটাকে সামনে এনে আমাকে ডিমিন করে আপনি আপনার যুক্তি, আপনি যুক্তি দেন নাই, এগুলো যুক্তি না। আপনি করছেন কি, আমাকে ডিমিন করে আপনি কত রোল প্লে করেছেন সেটা দেখিয়ে আপনারা যা বলছেন সেটাই সঠিক, এটা বলার চেষ্টা করছেন।